আর একটা কোশ্চেন ধরেছে যে ছোট খোকা বলে অ আ শেখে নি সে কথা কওয়া, এখানে ছোট খোকাকে কালো কালিতে কেন আঁকা হয়েছে? ওটা তাও তো ইজি ওটা তো ছিল, একই মানে উত্তর, ওই সহজ ওগুলো পাঠে স্যারের যেহেতু। বইতে স্যারের ইয়েতে লেখা আছে, ওগুলো ইজি। না ওটা জানি, কিন্তু স্যার সেই মুহূর্তে যদি কোনো একটা ক্যান্ডিডেটকে ওরকম মানে ঘুরিয়ে যদি কোশ্চেনটা ধরা হয়, তাহলে সেক্ষেত্রে সে তো একটু ইয়ে হয়ে যাবেই। আমিও তো একটু ঘুরিয়ে গেলি ঘুরিয়ে কি ধরি হবে প্রশ্ন, স্যার? কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে। স্যার একটু অ্যান্সারটা একটু বলে দেন এটা। এটা একজন বলুন তো। অ্যাকচুয়ালি এটিকে কালো কালিতে আঁকা হয়েছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় যেটি এঁকেছিলেন সেটি কালো কালি ব্যবহার করেছিলেন, এবং রবীন্দ্রনাথের অবয়বকে বাঁচিয়ে রাখার জন্য সেটিকে রঙিন করা হয়নি, তাই রেখাচিত্রের মাধ্যমে কালো কালিতে আঁকা হয়েছে। আর ওটা লিনো স্যার কাটে। সাদার উপর কালোটা এবং ভালো সাদার উপর ফুটে কালো ওঠে, কালিটা এটা একটা ভালোভাবে ফুটে ওঠে। হ্যাঁ, আমি একটা বলবো স্যার। কিন্তু ছবিগুলো কি রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন না নন্দলাল বসু? না না না, নন্দলাল ছবি বসু। নন্দলাল বসু, কিন্তু ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার আমি একটা বলছি, বর্তমানে যেহেতু আমরা রঙিন জগতে বাস করি, তাই রঙিন ছবি রঙের ওপর সবকিছুতেই বাচ্চারা আকর্ষিত হয়, তাই বিশেষ বস্তুকে মাঝে মধ্যে নগণ্য হবার সম্ভাবনা থেকে যায়। তবে সাদা কালো ছবিতে বিষয়বস্তুটি রঙের ঊর্ধ্বে গিয়ে শৈল্পিক যে কার্যাবলী আছে সেটা মনোগ্রাহী করে তোলে বাচ্চাদের। এই জন্যই ওই সাদা কালো ছবিটাই স্যার ব্যবহার করা সেটা তো হয়েছে। বটে, এত এবং সেই কঠিন সঙ্গে ভাষা বললে, কিন্তু ম্যাডাম এই এত কঠিন ভাষা বললে না। এই অ্যান্সারটা আপনি বলতে পারবেন না ওখানে। হ্যাঁ, আর না, আরেকটা একদম ব্যাপার, তাই। ওইখান থেকে রবীন্দ্রনাথের ক্রস যে প্রশ্ন তো পাবে। সৃষ্টি বা নন্দলাল বসুর যে সৃষ্টি, সেটাকে সম্মান জানানোর জন্য এটা রাখা হয়েছে, এটা অবশ্যই বলা দরকার। হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ। এটা উত্তরের মেন না, পয়েন্ট। শৈল্পিক কার্যাবলী স্যার ওটা বলতে হবে বলছেন, না, ওটা বলতে যে পারেন, অ্যাড করতে বিষয়বস্তুটি পারেন, ওই রঙের পয়েন্টটা মধ্যে গিয়ে। খারাপ নয়। কিন্তু হ্যাঁ, অত জটিল মানে ভাবে বললে হবে না, ওটা সরল বাংলা ভাষা আর একটু সাজিয়ে বলতে হবে, সরল ভাবে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আহ দ্বিতীয় শ্রেণীতে হাত কবিতার নাম আছে, বাকি কবিতাগুলোর নাম কেন নেই? দ্বিতীয় শ্রেণীতে হার্ট আছে নাকি? আসলে হ্যাঁ, ওই কবিতাটি মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে, যার জন্য হ্যাঁ, ওই ওটাকে কবিতাটা খুবই জনপ্রিয় কবিতা। কবিতা, সেই হিসেবেই হ্যাঁ, হাত দেওয়া হয়েছে। বাকিগুলো সব ছড়া হিসেবে দেখা হয়। এবং শিশুদের আমারও পরিচিত অনেকটাই, মানে শিশুরা ছোটদের সঙ্গে, হ্যাঁ, বাবাদের সঙ্গে অনেক সময় হাটে যায়, বা গার্জেনদের কিন্তু সঙ্গে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এটাও তো বেশ প্রচলিত। হ্যাঁ, এটাও হ্যাঁ, প্রচলিত। ওটাও আছে। এটাও প্রচলিত, এটাও তো সহজ পাঠ প্রথম ভাগে আছে সম্ভবত। এবারে স্যার, কিছু জিনিস না রবীন্দ্রনাথ ঠাকুর কি ভিত্তিতে লিখেছেন সেটা আমরা আজও উদ্ধার করতে পারবো না, কারণ তার ওই মুহূর্তে কি চিন্তা ভাবনা হয়েছে সেটা তো উনি ছাড়া আর কেউ তো বলতে পারবে না। এটাও তো মানতে হবে, তাই না হুম স্যার? যাই আমার হোক। একটু প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, বলুন। উম, ধরুন আমি ডেমো দিচ্ছি, বনে থাকে বাঘ, সাপোজ, ওকে। হুম আমি ডেমোটা এইভাবে শুরু করছি, প্রেজেন্টেশনটা। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি এমন এক জায়গায় নিয়ে যাব না, তোমরা কিন্তু আজকে বেশ মজার হবে তোমাদের সাথে। আচ্ছা চলো তো, তোমরা চোখগুলো একটু বন্ধ করো তো, আর মনে মনে ভাবো তোমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি, কিছু শব্দ বলছি, ঠিক আছে? আচ্ছা, চারিদিকে ঘন গাছপালা আছে, তাদের মধ্যে কেউ কেউ জলেতে খেলা করছে, আবার পাখিটা কিচিমিচি করছে, আবার তাদের মধ্যে কেউ কেউ না হালুম করে ডেকে উঠছে। বলো তো তোমরা এখন কোথায় আছো? একদম ঠিক বলেছো, বনে আছো। বাহ! চলো আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠে একটা মজার ছড়া শুনবো আমরা, ঠিক আছে? নাম হচ্ছে বনে থাকে বাঘ। কি বললাম? বনে থাকে বাঘ। আচ্ছা, আমি এঙ্গেজমেন্ট করছি, এখানে ঢুকতেই তো আমাকে 30-40 সেকেন্ড লেগে যাচ্ছে, তাহলে আমি একটা বাচ্চাদেরকে কানেক্ট করবো কি করে এই 2 মিনিটের মধ্যে? আমি বলুন তো, করা যাবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারলেন? হ্যাঁ, করা যাবে, করা যাবে না তার নয়, করা যাবে। আহ, ছোট শিশুরা, তোমরা কি বন দেখেছো? হ্যাঁ, বনে কি কি থাকে বলো তো? বনে অনেক রকম থাকে, গাছ থাকে, পালা থাকে, গাছপালা থাকে। আর জীবজন্তু থাকে না? হ্যাঁ, জীবজন্তু তো থাকে। আরে হাউ হু করে কি ডাকে? বাঘ ডাকে। আরে হ্যাঁ, তো বাঘ নিয়ে আমরা খুব সুন্দর একটা কবিতা বলবো, চলো বলো। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, গাছে কি থাকে? পাখি। এভাবে শুরু করলেন, সংক্ষেপে হয়ে গেল, অনেকটা কাটছাট হয়ে গেল, হলো না? হ্যালো। স্যার ওনাকে বলছেন বুঝতে পারলাম, ডাইরেক্ট কিন্তু বলছেন হুম ডাইরেক্ট হুম টপিতে হুম ঢুকতে হ্যাঁ, কোনো রকমের ডাইরেক্ট বিষয়বস্তুতে ঢুকে যেতে হবে, বা প্রথম মানে থেকেই কোনো বনে রকমের থাকে বাঘ ভঙ্গিমা করা যাবে না, এরকম আয়োজনের সেটা বলতে আনা হবে। যাবে না স্যার। না না না, অ্যাকচুয়ালি অনেকের মধ্যে কেমন আছো, কি করছো, এটা ওটা ওই কথাগুলো বাদ দিতে বলেছে।
ডাইরেক্ট পাঠে মানে এই আমি নয় যে তো আপনি বাদ দিয়ে দিচ্ছি, আমরা তো পার্ট রিলেটেডই প্রশ্ন করছি। দেখো আমি বাচ্চাদেরকে এখানে কিন্তু কল্পনার জগতে আমি নিয়ে আসছি, এটা তো আপনি একটা সাইন্টিফিক আপনি ওয়ে, যেটা তাই বললেন না? স্টোরি টেলিং মেথডে যেতে চাইছেন আপনি, কিন্তু স্টোরি টেলিং মেথডে একদম। সময় পাবেন না। ওইটা স্টোরি টেলিং মেথডটা অ্যাভয়েড করতে হবে যতটা পারা যায়, যেভাবে আমার চলছে আমার একটা বন্ধু ইন্টারভিউ। আছে হুম স্যার, আমারও দুটো বন্ধু রয়েছে, মানে আমি ওনার সাথে অলরেডি পিএইচডি করছি আর কি। তো হুম আমার বন্ধুটা পিএইচডি আছে, তো হুম উনি কলকাতাতে ইন্টারভিউ দিয়ে আসলেন উনি। হুম। তো ওকে প্রশ্ন করছি যে আহ, আপনি উম, কিভাবে আপনার থিসিস যেটা আছে জমা আছে থিসিসটা আপনি কিভাবে বাচ্চাদের সামনে রিপ্রেজেন্ট করবেন? বুঝতে উনি পারলেন তো না, আরেকবার হতবাক বলুন, হয়ে গেছে। আরেকবার প্রথমত বলুন। হ্যালো হ্যালো। ওনারটা উনি হচ্ছে কেমিস্ট্রিতে মানে ইয়ে করছে আর কি, পিএইচডি করছে এটা, হুম ঠিক আছে? তো উনি তো একটা এক্সপেকটেশন নয় যে একটা পিএইচডি হোল্ডার ছেলে যদি প্রাইমারিতে পড়তে আসবে, এটা নিয়ে একটা বিশাল মজাদার ব্যাপার। হুম আবার তারপরে হচ্ছে যে ওনাকে বলছে যে আপনি যে থিসিসে কাজ করছেন, সেই থিসিসটা নিয়ে আপনি বাচ্চাদেরকে কি করে বোঝাবেন, ঠিক আছে? তো ও তো একদম পুরো আকাশ ভেঙে পড়ছে, দিয়ে খানিকক্ষণ থেকে গেছে আর কি, মানে হাঁ করে দেখছে তাকে। হুম। ঠিক আছে আপনি আসতে পারেন। বুঝলাম কি হলো আমার সঙ্গে, আমি বুঝতে পারলাম না এরকম ব্যাপার। তা তো যে হবেই। আমি বলি তোর ফর্মটা ফিল আপ করাটাই ভুল হয়েছে, হুম। পিএইচডি হোল্ডার কি করে প্রাইমারিতে যাচ্ছিস তুই? তা আবার শুনলাম অনেকে এই যারা হচ্ছে ব্যাপার। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে তাদেরকে আবার কত কিছু ডেমো দিতে বলেছে, কারেন্টের ডেমো শুনলাম। স্যার আমি তো নিজেই আছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সমস্যা হ্যাঁ, তো এইখানে। এবার বেশি বলা দরকার দেখা নেই। যাক কি হয়। হ্যাঁ। আর বলতে হ্যাঁ, গেলে আপনার সেই ক্ষমতা থাকতে হবে যাতে ওই জিনিসটাকে ইমিডিয়েট কিছু একটা বাস্তব শিশুদের উদাহরণ দিয়ে স্টার্টিং করা, সেই ক্ষমতা থাকতে হবে। কিছু বোর্ড ওয়ার্ক করে দিলেন, একদমই তাই। কিছু স্টার্টিং করে দিলেন, কিছু বোর্ড ওয়ার্ক করে দিলেন, দু চারটে প্রশ্ন করে দিলেন, ব্যাস কাজ হয়ে যাবে। আমার আমার স্যার ফিল্ডে আপনি দেবে না যত তো অন্যরা, সহজে ওনারা তো বলবে যে দ্বিগু সমাজ পাও। তো দিগু স্যার সমাজ আপনি পড়াবেন। যত সহজে বললেন স্টার্টিং করবেন ছবি আঁকবেন এটা কোনো কোনো, কিন্তু ওখানে স্যার অনেক চাপ অনেক চ্যালেঞ্জিং, ওই মুহূর্তে স্যার মাথায় আসবে না। তা তো বটে, প্রচুর চ্যালেঞ্জিং, তার জন্য নিয়মিত হুম, প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস দরকার। হঠাৎ হুম, হঠাৎ আমার সঙ্গে ওই তো ওই আপনারা মুহূর্তে প্র্যাকটিস করছেন না, আমি তো বললাম হঠাৎ হঠাৎ আপনি টপিক দেবো, তা কয়েকজন দেখছি জয়েনই করলো না আর। তাহলে এবার কী করে হবে? কয়েকজন জয়েন করেছে, যেমন রথীন দেব শর্মা, রাজকুমার সেনাপতি, এরা ভালো প্র্যাকটিস করছেন। তারপরে ধরুন ঋতু ম্যামও ভালো প্র্যাকটিস করে, তারপরে ননী গোপাল বুনিয়া, মানে শিবানী ম্যাডাম, ইনিও ভালো প্র্যাকটিস করেন। এই কিছু কিছু আর ওইদিকে বলরাম বাবু প্র্যাকটিস করেন, বলরাম বাবু একটু নার্ভাস কিন্তু প্র্যাকটিস তো করেন। তো এরকম প্র্যাকটিস করলে ওটা স্বাভাবিক মনে হবে তখন, যে স্যার তো আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে হঠাৎ হঠাৎ, তো একটা অভ্যাস হয়ে যাবে। আর যদি আপনি প্র্যাকটিস না করে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বাড়িতে বসে থাকেন আর এটা ডিমোটিভেট হয়ে সবসময় চিন্তা করেন, তাহলে কিন্তু খুব মুশকিল ওই পরিস্থিতি হ্যান্ডেল হ্যাঁ করা। স্যার, ওটাই স্যার, কার ভাগ্যে কি আছে ওরকম জানা যাবে না, সম্ভব না, ডেমো কার কি করবে কেউ জানে না। এই যে আমি আপনি যা এমনি আমি কিছু এমন এমন কিছু ডেমো রেডি করেছি সহজ পাঠ থেকে, হঠাৎ করে বলবো তো আপনাদের মাথা ঘুরে যাবে। হ্যাঁ ওটাই। তো আমি ভাবনা স্যার চিন্তা আমি করে আমি বলছিলাম দেখলাম, তাহলে প্রিয়াঙ্কা, ভাবনা চিন্তা করে এগুলো টপিকগুলো সিলেক্ট করি। স্যার পরে আমি আপনি প্রিয়াঙ্কা হুম বলছিলাম। হুম স্যার বলুন। বলছিলাম কি, যখনই আমাদেরকে সহজ পাঠে ডেমো দিতে বলছে সবাই সেই হাট আর ওই ছোট নদী, না এবার না, আপনি ওগুলো কিছু অ্যাভয়েড কয়েকটা করবেন, আমাদের জন্য অ্যাভয়েড ইউনিক, করবেন। হ্যাঁ ইউনিক একটু করে দিন না স্যার, তাহলে ভালো হতো। ইউনিক করে দেবো সহজ পাঠ থেকে, বললে আমি সহজ পাঠ থেকে শুধু একটা কিন্তু ভিডিও আপনি করবো শুধু ওটা ডেমোর ইউটিউবে উপর। ছাড়লে তো সবাই দেখে নেবে, ইউটিউবে দেওয়া যাবে না, সবাই দেখে নিয়ে তো ওইখান থেকে কপি করবে। সেটা একটা ব্যাপার, কিন্তু কপিগুলো নিজের সাথে রাখতে হবে একটু ঘুরিয়ে আলাদা করে। সেটা জানি না, তাও আমি বলছি চ্যানেল ইয়ে করা দেবে, তাও ওখানে দিলে সবাই ধরুন দেখে নিচ্ছে। তো আপনি ভাবনা চিন্তা করুন, দিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, যে আমি স্যার এইভাবে ভেবেছি এই জিনিসটা, তাহলে আমি সেটা ঠিক আছে স্যার, আমি দেখি। আপনাকে অনেকগুলো পাঠিয়েছিলাম 4-5টার মতন, আপনি বলেছিলেন ঠিক আছে। প্রিয়াঙ্কা কারণ ভূঁইয়া, সবার সামনে একটু দিতে কেমন আমার লাগছে। আপনি আলাদাভাবে ভিডিও শুট করে সেন্ড হ্যাঁ, করবেন, আমি আমি অসুবিধা নেই। তাহলে সহজ পাঠ থেকে আপনাকে দেবো 2টো মতন। বেশ ঠিক আছে, নিজের ভাবনা চিন্তা নিজের চিন্তা ভাবনাকে সাজাবেন, হ্যাঁ, ঠিক ঠান্ডা আছে, ঠিক মাথায় আছে। যখন থাকবেন তখন বিষয়গুলো নিয়ে ভাববেন একটু। আর আরেকটা কথা আপনাদের বলে দেই, 9-10-এর প্রতিটি সাবজেক্ট কিন্তু এবার আপনাকে ভালোভাবে পড়তে হবে, মানে ওরা যে লেভেলের ওই লেভেলটাকে ছাড়ছে না, মানে অলরাউন্ড হতে চাইছে, অলরাউন্ড বাছাই করতে চাইছে। 9-10-এর সিলেবাসটা ভালোভাবে পড়েছে কিনা একদম। 9-10-এর বাংলা, বাংলা ব্যাকরণ, ইংরেজি, ইংরেজি গ্রামার, তারপরে ধরুন ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এগুলো একদম গুলে খেতে হবে, মানে পুরো যে পুরোনো বই আছে ঝেড়ে ঝুড়ে বার করবেন, তো এই কদিন একটু ভালোভাবে পড়ুন তো সবগুলো। কিন্তু স্যার আপনি আপনি আমাকে একটা কথা বলুন, এত যে কোয়ালিফাইড স্টুডেন্ট হবে সে প্রাইমারিতে আসবে, সে পিএসসি সেটা পিএসসি নয়, পড়ে এখন যাবে। ওদের ব্যাপার হচ্ছে বাদ দিতে হবে। তো এবার কিভাবে মানে বাদ দিবে, 9-10 ওইভাবে ওই পন্থাটা স্যার ওরা নিয়েছে। পিএসসি ফার্স্ট চান্সে লাগিয়ে দিবে,
9-10 গুলে খাওয়াবো না, এরা যেভাবে করছে বাস্তবে হচ্ছে ওইভাবে কোথায় বলুন তো, ধরুন ফার্স্ট ট্রেন্ড আনসার লাগিয়ে যেমন দিবে চলছে হলে তবে আপনাকে তো। সেইভাবে চলতে হবে। এবার এই ট্রেন্ড যেমন চলছে সেভাবে যদি আপনি চলতে না পারেন তাহলে কিন্তু ছিটকে যাবেন, কিছু করার নাই। আর আজকে যারা একজনকে ধরুন বলেছে, হুম বলুন। স্যার আজকে একজনকে বলেছে এইখানে যেগুলো আলোচনা হলো তাকে নাকি বলেছে বাইরে যেন না সে বলে। আজকে একটা ইউটিউবের ভিডিওতে আমি দেখছি। হুম হ্যাঁ, তো এই ব্যাপারগুলো ওনারাও ইউটিউব ফলো করছেন, বিভিন্ন চ্যানেল যেমন ভিডিও করে বানাচ্ছেন, তাদের মধ্যে দেখতে পাচ্ছেন ওরা কয়েকটা কঠিন টপিক বেছে রেখেছে ওখান হুম থেকে ডেমো দিতে বলবেন বলে। কারণ এই ফেজের আগেও এই দ্রবণ মিশ্রণ নিয়ে একজনকে ডেমো দিতে বলেছে, কোশ্চেন করেছিল, আবার হুম এই ফেজেও একজনকে করেছে, মানে ওইভাবে এই কোশ্চেন শুনুন গুলো রিপিটেড পুরো হচ্ছে। আমি বলছি ধরুন ওটা হঠাৎ করে আমাকে বললে আমিও পারবো না, হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। আমিও পারবো না, আমার ভাবতে সময় লেগে যাবে জিনিসটা মনে করতে। এবার কার হবে, এবার আপনারা পড়াশোনার মধ্যে রয়েছেন, আপনাদের ব্রেন একদম দিনরাত ঘষা মাজা যাচ্ছে, তোখর হয়ে আছে। এই মুহূর্তে আমার করজোরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পুরনো পড়া আপনারা মুখস্থ করেছেন, পরীক্ষা দিয়েছেন, অত অত নম্বর পেয়েছেন মাধ্যমিকে, জাস্ট বইগুলো ঝেড়ে একবার করে চোখ বুলিয়ে যাবেন, বাস একটু লিঙ্ক পেয়ে গেলেই কাজ হয়ে যাবে ওই মুহূর্তে। এটাই আমার বলার, একটু লিঙ্ক পেয়ে গেলে কাজ হয়ে যাবে। আর যদি একটুও মনে না করতে পারেন তাহলে কি করবেন? তাই জন্য বলছি জাস্ট একবার রিভাইজ মেরে যান, রিডিং জাস্ট মনে পড়ে যাবে, মোটামুটি মাথায় পুরো জিনিসটা মোটামুটি থাকবে। তো ওর মধ্যে কোনো টপিক হলে আপনার মোটামুটি একটু মনে পড়লে আপনি শুরু করতে পারবেন, দু চারটা কথা বলতে পারবেন, দুটো কথা হয়তো বোর্ডে লিখতে পারবেন, দুটো উদাহরণ হয়তো শিশুদের কাছে জানতে চাইতে পারেন, তাহলেই কাজ হবে। আর যে একবারেই আকাশ পান তাকাবে তা তো কিছু হলো না, তা তো গেল ডিসকোয়ালিফাই হয়ে। তো ওইরকম যেন না হয়, আমি এটাই চাইছি। সময় আছে তো পড়ুন, আর যদি আরেকটু সময় পান তাহলে আরেকটু পড়বেন। যাদের সময় আছে তারা এই সময়টুকু কাজে লাগান, আর যাদের নেই হয়ে গেছে তাদের হয়ে গেছে, তাদের কিছু বলার নেই আর। একটু একটু ক্লিয়ার করে দেবেন ওই, আমি একটা বলছি, ওই কোন একটা ওয়ার্ডের নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই ফর্ম গুলো ওটা কেমন ভাবে কি এটা হয়, এটা একবার যদি একটু বলে দেন, ওটা আজকে না বলবো ওটার কোনোদিন। মেটেরিয়ালস আমার কাছে রেডি আছে দারুণ করে, আপনাদেরকে দেবো ওই স্পেশাল গিফটের মধ্যে দেবো আমি, পিডিএফ বানিয়ে খাতা থেকে। ওটা টাইপ করতে পারছি না, ওই আচ্ছা, খাতা থেকে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো, ওর বাইরে আসার সম্ভাবনা আজকে নাই বিউটিফুল বললেই চলে। জিজ্ঞেস করেছে, আজকে স্যার বিউটিফুল এর নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্রতিটা ফর্ম জিজ্ঞাসা হ্যাঁ করেছে। পারা যাবে তো। স্যার বিউটিফাই একটা মানে দিয়ে হচ্ছে দেবেন স্যার। নাউন, বিউটিফাইটা নাউন, বিউটিফাই করা, যেমন ধরুন ফ্রেন্ডের না, ফ্রেন্ডটা কি নাউন, এবার এই নাউন, ভার্বটা কি হবে? ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবার এবার বললাম নাউন, বিউটিফুলটা না, সরি ফ্রেন্ডটা নাউন, এটাকে আপনি ভার্ব করুন, কি হবে? ফ্রেন্ডের ভার্ব ভার্বটা কি ফর্ম কি? হবে? ফ্রেন্ডলি স্যার নো, না অ্যাডভার্ব? ফ্রেন্ডলি হলো না, অ্যাডভার্ব হচ্ছে। ফ্রেন্ডলি অ্যাডভার্ব হবে। ফ্রেন্ডের ভার্ব বলুন, ভার্ব ফর্ম। এগুলো সব আমার কাছে আছে, একদম যেগুলো ইউনিক সেগুলো আমার কাছে কালেকশন আছে, মানে কম্পিটিটিভ এক্সামের সময় আমি ওগুলো খাতায় লিখে প্র্যাকটিস ভার্ব কি করেছিলাম। দিয়ে হয় স্যার? আই দিয়ে না ফ্রেন্ডলি হবে স্যার? না ভার্বস ফ্রেন্ডস হবে স্যার না নাকি? না। হ্যাঁ, বি ফ্রেন্ড বা এরকম কিছু হবে, ইয়েস আগে পিছন দিকে ইয়েস লাগিয়ে। ইয়েস রাইট, বি ফ্রেন্ড। আচ্ছা, ভার্বের ফ্রেন্ডের হুম। ভার্ব ফর্ম হচ্ছে বি ফ্রেন্ড। আর অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি, আর অ্যাডভার্ব ফর্ম কি হবে? অ্যাডভার্ব ফর্ম সবগুলোর তো সব যে থাকবে তাও তো নয়। আচ্ছা স্যার। ফ্রেন্ডলি ওটাই আচ্ছা, তো ফ্রেন্ডলি যেটা বলছি, ওটাই তো মানে ফ্রেন্ডলিটা ইয়ে কি হচ্ছে অ্যাডভার্ব না? অ্যাডভার্ব, ফ্রেন্ডলিটাই অ্যাডভার্ব। ফ্রেন্ডলি তো অ্যাডভার্ব। হুম। এই হচ্ছে বিষয়। ফ্রেন্ডলি আচ্ছা, অ্যাডভার্ব যদি ওর হবে সঙ্গে তাহলে এস অ্যাডজেক্টিভ হবে তো স্যার। এস যোগ করে ফ্রেন্ডস যদি করা হয়, স্যার ফ্রেন্ডস, ফ্রেন্ডশিপ হবে? হ্যাঁ ফ্রেন্ডশিপ, ওটা দাঁড়ান, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বপূর্ণ একটা গুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ হতে পারে। আর ফ্রেন্ডলি, স্যার অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেন্ডশিপ আর অ্যাডভার্ব হচ্ছে ফ্রেন্ডলি। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডলি ঠিক ঠিক, একদম। এটাই এটাই হবে। আর আরও কিছু ধরুন যদি আপনারা বলেন তাহলে আমি আলোচনা করতে পারি, যেমন এখানে হ্যাঁ স্যার করুন। স্যার ও যে বললো যে একটা সেন্টেন্স বলতে হবে, তার মধ্যে তোমার হচ্ছে পুরো পার্টস অফ স্পিচে প্রত্যেকটা ভাগ আর কি তার মধ্যে থেকে বাঁচতে হবে। ধরো যে ওয়াও রাম এন্ড রহিম আর গুড ওরম ফ্রেন্ড, ওরম তো টাইপিং শেখার সময় একটা দে সেন্টেন্স আর বলে,
কম্পিউটার মানে টাইপিং এরকম একটা সবসময় গোটা একটা সেন্টেন্স বলো, ওই তোমাকে সেন্টেন্স তার মধ্যে থেকে বের করতে হবে মানে কোনটা একটা নাউন। সেন্টেন্সের মধ্যে সব পার্টস অফ স্পিচ থাকবে, এরকম সেন্টেন্স এরকম বলছেন তো সেন্টেন্স নাকি? আছে তো, ডগ জাম্প কি একটা আছে না, হ্যাঁ সার্চ করবেন। স্যার, হ্যাঁ অনেকগুলো এটাই আছে। বলছি, একটা সেন্টেন্সের মধ্যে পুরো ও পার্টস অফ স্পিচটা তুমি ওর থেকে টেনে টেনে বের করে বলো কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। মানে প্রত্যেককে দিয়েছে আলাদা আলাদা আজকে করে দিচ্ছে নাকি, আলাদা আলাদা হ্যাঁ সেন্টেন্স স্যার। দিচ্ছে? হ্যাঁ স্যার, এটা খুব বলছে, ঠিক তো আছে? ওটা সহজ এইরকম তো, আপনি আলাদা আলাদা আপনি exam দেখবেন। ওটা ওটা কি কঠিন আছে আপনি বলুন, ওটা খুব একটা কঠিন নেই, আচ্ছা, ওটা সহজ। সেন্টেন্স কি ওনারাই দিয়ে দিচ্ছেন? না, সেন্টেন্স তৈরি করে নিজে তারপর ওখান তৈরি থেকে করে তাহলে একটা স্যার মুখস্থ করে নেবো ভালো করে, ওইটা স্যার দিয়ে একটা ওটাকেই মুখস্থ করে নিলেই হয়ে যাবে স্যার। হুম। আছে, এক্সাম্পল হুম। থেকে বোঝাতে হবে। সেন্টেন্স দিয়ে দিলে বের করাটা ইজি, এবার যদি বলে নিচে থেকে করতে তাহলে হচ্ছে নিজে একটা মুখস্থ করে গিয়ে ওটাই করে দিতে হবে, আর কিছু একটা কি করার নেই। দুটো দুটো করে যাওয়াটাই ভালো। বেশ, আপনাকে হ্যাঁ একটা দুটো লাস্ট আমি একদম সহজ সহজ আজকে থেকে বেশ বেশ ঠিক আছে করে যাবেন। একটা বড় বলুন, সময় ম্যান। ম্যান এটা কি, কি ফর্ম? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না নাউন। অ্যাডভার্ব? নাউন। নাউন। ম্যান নাউন। এবার এটার ভার্ব করলে কি হবে? ভার্ব হচ্ছে সেম। রিয়াজ বলুন, চেষ্টা করছি ম্যানের স্যার। ভার্ব, ভার্ব ফর্ম। ম্যান থেকে এনিওয়ান? না স্যার, মনে পড়ছে না, এই মেটেরিয়ালস বলুন গুলো আপনি। আমার আছে, আমি দিয়ে দেবো আপনাদের পিডিএফ বানিয়ে। হুম। মেন। না, আরেকজনকে মেন তো চেষ্টা হচ্ছে করুন। পাস্ট পার্টিসিপল ফর্ম। ম্যান এর ভার্ব ফর্ম হচ্ছে হিউম্যানাইজ, ওহো, HUMANIZED। এইটা ধরলে স্যার পারতাম, বলুন তো। এরকম ধরলে পারা যায় না খুব একটা। ওই রকমই ধরবে, ওটা- ওই রকমই ধরবে। আহা, হুম। তাহলে নেশন মানে কি বলুন তো? নেশন মানে জাতি। নেশন মানে জাতি। এবার ওর ভার্ব ফর্ম বলুন। আবার তো সেই নেশনহুড। না, ন্যাশনালিটি। না। ন্যাশনালাইজ। টাইম জেন্ডার। ন্যাশনালাইজ, ভেরি গুড। নেশন ভার্ব মানে ফর্ম জাতি, স্যার ওটা। ন্যাশনালাইজ মানে রাষ্ট্রায়ত্ত করা, এটা হচ্ছে ভার্ব ফর্ম। আর ন্যাশনালি হচ্ছে জাতিগত ভাগ, এটা হচ্ছে অ্যাডভার্ব। বলো আর না বাবু, চাকরি ন্যাশনাল, পেয়ে গেলেন আপনি। ন্যাশনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জাতীয়, ন্যাশনাল মানে। স্যার ক পেয়েছেন ক? হ্যাঁ, বলো না স্যার ক পেয়েছেন স্যার? নেক্সট আরেকটা বলুন, অফিস। অফিসের ভার্ব ফর্ম বলুন। স্যার অফিসিয়াল। অফিসার, অফিসার। না, না হলো না, দুটোই হলো না, অফিসিয়াল কি হবে? হলো না। বলুন একজন কেউ। অফিসের ভার্ব ফর্ম, বেশিক্ষণ সময় দেবো না, আপনারা সার্চ করে নেবেন তখন গুগলে। অফিস রুম তো হবে না স্যার। আপনি অফিসের একটু ভার্ব পিডিএফ ফর্ম, গুলো অফিসের ভার্ব করবেন ফর্ম না? হচ্ছে অফিসিয়েট, OFFICIAT, অফিসিয়েট মানে আধিকারিকের কাজ করা, ভার্ব ফর্ম অফিসের। আর অফিসের অ্যাডজেক্টিভ হচ্ছে অফিসিয়াল মানে দপ্তর সংক্রান্ত, আর অ্যাডভার্ব হচ্ছে অফিসিয়ালি মানে হচ্ছে সরকারি। বুঝতে পারছেন তো কিভাবে তাহলে বিষয়গুলো পড়ে যেতে হবে, ডিটেলস, ডেপথ চাই। আচ্ছা, এবার আপনাদেরকে এইটার যদি বলা ব্যাপার হয় কি ব্লাড, পিডিএফ দিয়ে দেবেন ব্লাড, একটু? ব্লাড আচ্ছা, এটা নাউন ফর্ম না ভার্ব ফর্ম? ব্লাড রক্ত নাউন ফর্ম স্যার। নাউন, নাউন। নাউন। নাউন নাউন। এবার এটা যদি আপনাদের বলে অ্যাডজেক্টিভ ফর্ম বের করুন, তাহলে কি হবে? ব্লাডলি। ব্লাডি, কি হবে? ব্লাডি, ব্লাডি। ব্লাডি হবে, BLOODY, ব্লাডি মানে রক্তাক্ত। এবার এটার ভার্ব ফর্ম কি হবে? ভার্ব ফর্ম, ব্লাডের ভার্ব ফর্ম। সেটা ব্লাডলি না তো অ্যাডভার্ব হয়ে যাবে। ব্লিড হবে তো, ব্লিড হতে পারে। ভেরি রক্ত, গুড, রক্ত, ব্লিড, রক্ত ব্লিড। হ্যাঁ, রক্তপাত হওয়া, এটা ব্লিডই হচ্ছে হবে। ভার্ব ফর্ম। আর অ্যাডভার্ব ফর্ম কিন্তু এর কিছু হয় না। হ্যাঁ, ব্লাডের যদি অ্যাডভার্ব ফর্ম ধরে বলবেন স্যার অ্যাডভার্ব ফর্ম হয় না। কিছু কিছু আছে যার অ্যাডভার্ব ফর্ম হয় না, যেমন বিলিফ, BELIF, বিলিফ মানে বিশ্বাস করা, নাউন। এবার এটার অ্যাডজেক্টিভ হবে কি হবে? বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য। আর ভার্ব কি হবে? বি বিলিভ, যেমন বি ফ্রেন্ড সেরকম এটা বি বিলিভ। এবার এর অ্যাডভার্ব হয় না, এর কোনো অ্যাডভার্ব ফর্ম নেই। এগুলো আমি পিডিএফ বানিয়ে আপনাদেরকে দেবো, বেশ কিছু ইউনিক রয়েছে। জেন্ডারটাও দেবেন না স্যার? হ্যাঁ? জেন্ডার থেকে অনেক ধরা হচ্ছে, জেন্ডার আছে স্যার জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডারের নোটটা দিয়েছি তো আমি। দিয়েছেন? হ্যাঁ, পিডিএফ বানিয়ে দিয়েছি, ওর বাইরে আসার সম্ভাবনা খুব কম। যত কম্পিটিটিভ পরীক্ষা আছে তার থেকে সব কম্পিটিটিভ পরীক্ষা থেকে নিয়ে ওটা বানানো হয়েছে।
আচ্ছা স্যার, স্যার যেমন দিয়ার আরো দিয়েছিল অনেক কিছু আছে, যেমন বিভিন্ন পশু পাখির ডাক, আওয়াজ, এগুলো আছে 3-4 এ। তো এই বিষয়গুলো আমি পিডিএফ বানিয়ে আপনাদের ওই স্পেশাল গিফট আকারে দেবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হুম। স্যার ওটা দিয়ে দিন তাড়াতাড়ি গিফটটা। বেশ, তাহলে আমি আগামীকালই দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। স্যার গিফট, স্যার গিফট কেউ তাড়াতাড়ি চাই, গিফট উনি যখন চাইবেন দেবেন সময় হবে তখন দেবে। হুম। না, ঠিক আছে, দিয়ে দেবো। নেন, এখন বলুন, সহজ পাঠ প্রথম ভাগে কোন দুটি ঋতুর কথা বলা হয়েছে বলুন তো? শরৎ শরৎ আর ও বসন্ত। বর্ষাকাল। এসেছে শরৎ। হিমের হিমের পর বর্ষা, এই তোমার শীত শীত। স্যার কি বললেন, কোশ্চেনটা আরেকবার বলুন স্যার, শুনতে পাইনি। সহজ পাঠের প্রথম ভাগে উল্লিখিত দুটি ঋতুর নাম। স্যার বৈশাখ, বৈশাখ ঋতু মাসে একটা বলেছি গ্রীষ্ম। স্যার, এটা তো মাস। মাস বৈশাখ নয়। আবার কবে থেকে ঋতু হলো? ঋতু বলিনি আমি, বলছি বৈশাখ মাসে হাঁটু জল থাকে। গরম। হ্যাঁ, এটা তো বৈশাখ, বৈশাখটা তো মাস, সরি, মাস এসেছে, তাহলে ওখান ওখান থেকে তো আমরা ঋতু বার করতে পারবো তো স্যার। হ্যাঁ, করা গ্রীষ্ম। যাবে উফ, সরাসরি না হলেও, অনেক কি কিন্তু দূর করেছে। সরাসরি রয়েছে। উনি ডাইরেক্ট বলতে চাইছেন, ডাইরেক্ট দিয়েছেন উনি সেই হিমের পরশ এসেছে শরৎ, ওই যেটা আছে ওখান থেকে আছে। ওখানে কিন্তু দুটো ঋতুর শরৎকাল কথা আর আছে। শীতকাল। কেউ বলতে পারবেন, লাইনগুলো বর্ষা মনে আছে একটু? এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, শীত শীতের বেলা দুই বেলায় ঘাসের প্রহরী পাতায় জুড়ে শিশিরের রেখা হাতের মেলে, ছোট্ট আমলকি মেয়ে বন রোদ্দুরে কাকে দেয়। যেন তার বুক করে দুরু দুরু, হুম। পেয়েছি খবর পাতা খোসানোর এবার এবার সময় এবার হয়েছে এবার ধরুন শুরু। একটি প্রশ্ন করলাম যে উশ্রী নদীর ঝর্ণা কোথায় দেখা যায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে স্যার স্যার। ঝাড়খণ্ডের কোন গ্রামে? স্যার তা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ওই কি কিরিটি, কিরিটি নাকি একটা জায়গা আছে। ঝাড়খণ্ডের কোন গ্রামে, কোন জেলার কোন গ্রামে উশ্রী কিরিটি, নদী? বলুন। পশ্চিম ঝাড়খণ্ডের হচ্ছে স্যার 51 কিলোমিটার জামতারা। দূরে এর থেকে। ভুলে যাচ্ছি। উশ্রী নদীটা হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার উশ্রী নামক গ্রামে উৎপত্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ধরুন বললো যে সহজ পাঠে প্রথম ভাগের প্রথম লাইনটি 6 লাইন বলুন। ওই যে স্যার যেটা বনে বলবো, থাকে, বনে থাকে থাকে বাঘ, পাখি, গাছে থাকে পাখি, জলে পাখি থাকে ফল মাছ, খায়, ডালে আছে ফল। ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে পাখি ওড়ে। ফল পাখা এবার মেলে ধরুন ওড়ে। একটা বাগান প্রশ্ন করলো, আমি আগের বাগান। দিনে প্রশ্নটা করেছিলাম কিনা বলতে পারছি না, তো আজকে আরেকবার জিজ্ঞেস করি। খিদে পায় খুকিও, শুয়ে কাঁদে কিয় কিয়। এটি শিশুদের কিভাবে পড়াবেন, ডেমো দেন। বর্ণের উচ্চারণ সহ যে ছড়াটি রয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা তো কিভাবে কান্নাকাটি করে বলো তো, হ্যাঁ? যখন ছোট ছিলে তোমরা ছিলে কিও কিও করে কান্না করতে, তাই না? একদম। চলো আজকে তোমাদেরকে এই কিও কিও নিয়ে নতুন একটা বর্ণ তোমাদেরকে মজার শেখাবো, ঠিক আছে? কে কে শিখতে চায় আমার সঙ্গে? বলো, সবাই শিখবে, বাহ! তাহলে বলো তো, অ আ, ছোট খোকা, সরি স্যার, না স্যার, ক্ষমা করে। এখন তোমরা তো বড় হয়ে গেছো, এখন তোমরা কেমন করে কাঁদো, ওরা তখন বলবে করে কাঁদি। তাহলে আচ্ছা, তোমরা যখন ছোট ছিলে, তোমাদের যখন খিদে লাগতো, তোমরা তো কথা বলতে পারতে না, তখন তোমরা কেমন করে কাঁদতে জানতো, যে কাঁদতে কাঁদতে জানো, তখন এটা শুরু করা যাবে, যে তোমাদের যখন খিদে লাগতো তখন তোমরা কিও কিও করে কাঁদতে। এটাও স্যার এভাবেও তো বলা যাবে। হুম। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি। এটাই ওরা আজকে তো হাসবে আলোচনা স্যার। শেষ কোশ্চেন, পরের দিন আমরা ডেমো দেখবো সহজ পাঠ থেকে। যেটা হচ্ছে যে ছোট খোকা বলে অ আ, শেখে নিছে কথা কওয়া। তাহলে প্রশ্নটা হচ্ছে, হুম। ছোট খোকা যখন কথা কওয়াও শেখেনি, তাহলে সে কি করে অ আ বলছে? স্যার আমাদের প্রথম বর্ণ যেটা বাচ্চারা মানে জন্মের পর থেকে যেটা করি আর কি, এই উয়া উয়া যে মানে কান্নাকাটি করে আর কি, যে তো কুইংটা ওইখান করে থেকে, তার মধ্যেই তো অ আ হ্যাঁ, উচ্চারণটা থেকে থাকে। এই যে কুইং ধ্বনিগুলো বা যখন উচ্চারণ বাবলিং করবে তার যেগুলো মধ্যে, থাকে। কুইং এ আসে না, ওটা বাবলিং এ আসে 6 মাসের পর থেকে। বাবলিং বাবলিং কুইং আছে, যেগুলো, ওর মধ্যে থেকেই তো উচ্চারণ গুলো তো এসে যায়। যেমন যেমন বাবা বা এরকম এরকম করে তো ওরাই করে। এগুলো বলে, এর মধ্যে তো স্বরবর্ণ ওর মধ্যে রয়েছে। হুম, ঠিক। তাই একটু গুছিয়ে বলুন একজন কেউ উত্তরটা।
স্যার জানি না স্যার, এটা ভালো করে আপনি স্যার একটু বলে দিন। আমি বলবো, একটু হ্যাঁ ট্রাই বলুন, করি। বলুন রথীন্দ্র স্যার। প্রথমত যখন শিশুরা যখন কুইং বা বাবলিং এর সময় তারা যে সমস্ত স্বর উচ্চারণ করে, সেই সমস্ত স্বরগুলো তারা অজান্তে উচ্চারণ করলেও সে যে স্বরগুলো উচ্চারণ করে সেগুলোর মধ্যে অনেক ব্যঞ্জন বর্ণ থাকে এবং এবং কিছু স্বরবর্ণও থাকে, এবং যে যে ব্যঞ্জন বর্ণ থাকে সেই ব্যঞ্জন বর্ণ শেষে অ বা আ শেষে যুক্ত থাকে, তাই তারা অজান্তে হলেও তারা সেই অ আটা প্রথম থেকেই শিখতে পারে। তো যদিও তারা এইভাবেই কথা বলা বলতে যায়। শেখেনি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার, এও ঠিক আছে, হ্যাঁ স্যার এটা কোনো চাপ ঠিক। নেই। বেশ, আজকে স্যার এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হলো সংক্ষেপে। পরের দিন আমরা ডিটেলসে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব বলুন, নেক্সট ডে মানে আগামীকাল? স্যার সহজ আজকের পাঠের আরেকটু আরেকটা সহজ পাঠ থেকে আরেকটু কোশ্চেন টোশ্চেন করতে পারেন তো আজকের আরেকটু। সহজ পাঠে একটা কোশ্চেন আছে যে সহজ পাঠের লেখাগুলো কি সত্যি সহজ, আপনার কি মনে হয়? এইটা হ্যাঁ, স্যার একটা সহজই ইয়েতে ধরা হয়েছিল। সহজই তো, এটা কঠিন বলা যাবে না, সহজই বলতে হবে। আর হ্যাঁ, সহজ পাঠে সহজ কি আতো এটা, হ্যাঁ সহজ হ্যাঁ সহজ থেকে পাঠে সহজ আতো right. বলতে হবে। মানে বড়দের জন্য হ্যাঁ কঠিন আর বাচ্চাদের জন্য সহজ। না, হুম, সহজাত মানে হচ্ছে শিশু যেটা নিজে নিজেই শিখবে, হুম। হুম। সেটাই যেহেতু হচ্ছে শিশুদের সহজাত। পরিচিত জগৎ থেকে নেওয়া হয়েছে সবকিছু, বেশিরভাগ, হুম। হুম। ওই কারণে। আজকে একটা কোশ্চেন ধরেছিল যে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের, এই সরি, সহজ পাঠের সঙ্গে বর্ণ পরিচয়ের পার্থক্য। না, হ্যাঁ, বর্ণ পরিচয় বই থাকতে সহজ পাঠ কেন পড়ানো হচ্ছে? না, এটাও পার্থক্য কি? এক তো দুজনের লেখকের পার্থক্য, আর সেকেন্ড লেখকের হচ্ছে পার্থক্যটা সহজ পাঠের। মেজর মেজর ব্যাপার নয়, ওই কন্টেন্টের পার্থক্যটা একটু বোঝাতে হবে। হ্যাঁ, সেই বর্ণ যে সহজ পরিচয় পাঠের ভাষায় বর্ণ পরিচয় মানে যুক্তাক্ষর তো নেই, যুক্তাক্ষর ধরো এই সহজ বর্ণ পাঠে পরিচয়ের সহজ কবিতার মাধ্যমে বাচ্চাদের মুখে মুখে প্রচলিত মাধ্যমে সহজ পাঠটা বর্ণ আমরা শিখি। আর যেখানে বর্ণ পরিচয় একটু কঠিন এবং শক্ত থাকে, যেখানে বাচ্চারা আহ একটু শিখতে দেরি হতে পারে, কিন্তু সহজ হ্যাঁ পাঠে কি এটাই। কবিতার মাধ্যমে সহজভাবে শেখা হয়, এটাই প্রধান কারণ। হ্যাঁ, আর সহজ পাঠে হুম অনেক হুম বিষয়গুলো, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোকে খুব সুন্দর সাদা কালো ছবির মাধ্যমে এবং শিশুদের পরিচিত জগৎকে ভাবে ছন্দের মাধ্যমে তুলে কবিগুরু ধরা আছে। সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন। এটি শিশুদের সহজাত এবং শিশুদের কাছে অনেক আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য এবং মজাদার। এ কারণে সহজ পাঠ শিশুদের কাছে অধিক গ্রহণযোগ্য। আর সেক্ষেত্রে বিপরীত দিকে দেখতে গেলে বর্ণপরিচয় কিন্তু সেভাবে কোনো বর্ণগুলিকে সেভাবে কোনো গল্পের ছলে বা কোনো ছবির ছলে সেভাবে উপস্থাপন করা হয়নি, যেটি শিশুদের কাছে গ্রহণযোগ্যতা কম বলতে পারি, বা শিশুরা গ্রহণ করতে পারে খুব করতে গেলে তাদের সেটা যথেষ্ট অসুবিধা হয়। এটাই হচ্ছে মেন পার্থক্য সহজ পাঠের সঙ্গে বর্ণপরিচয়ের। স্যার, আমি এটা বলতে চাইছি প্রশ্ন, বলুন। গল্প কিন্তু বর্ণ পরিচয়তে আছে, কিন্তু আছে, কবিতা শেষের নেই, দিকে আছে। কবিতায় একমাত্র সহজ পাঠই আছে। হুম। হ্যাঁ। কবিতা। আচ্ছা, শেষের দিকে আছে, বর্ণ যেমন পরিচয় রাখাল বালকের গল্প আছে, বা এরকম কিছু আছে শেষের দিকে। আর বর্ণ পরিচয় বইটিতে লি বর্ণটি আছে কিন্তু সহজ পাঠে নেই স্যার। হুম, হুম। এটা একটা ব্যাপার। আর বলুন পার্থক্য। তাহলে স্যার, বর্ণ পরিচয়ে কতগুলো বর্ণ আছে যেখানে সহজ পাঠে কতগুলো বর্ণ আছে, এটা প্রশ্ন করতে পারে। হ্যাঁ, ওটাও কোশ্চেন করতে পারে। এটা যে 11টি, আর 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 এটা হচ্ছে কি বল 33টি, ব্যঞ্জন বর্ণ 33টি আছে সহজ পাঠে। টোটাল 50টি। তো 34টি রয়েছে মনে হয় ব্যঞ্জন বর্ণ। সহজ পাঠে 34টি রয়েছে, যেগুলো কবিতাকারে বলা হয়েছে। 34টি। একদম। একটু গুনে গুনে দেখলেই হয়ে যাবে। আমার কাছে বই আছে, তো না আপনারা স্যার, গুনে দেখে 34টি নেবেন। আছে, আমি দেখেছি। আর স্যার, মাইকটা 34টি স্যার। কথা বলে আমি স্যার বলতে পারলাম না একটা কথা। হুম, স্যার, ওই যেটা বলছিলেন না ছোট বলে এখানে যে কথা কওয়া, হুম। এটা কি স্যার এইভাবে বলা যায় যে ছোট্ট শিশুটি বর্ণমালার প্রথম অক্ষর অ আ শিখেছে, হ্যাঁ, কারণ সে এগুলো ভালো কিন্তু সে কথা বলতে শেখেনি? হ্যাঁ, এরকম হতে পারে। অনেক শিশু কথা বলতেও পারে না, কিন্তু অ আ শুনে শুনে বলতে পারে শুধু পুরো ওইটুকু। সেন্টেন্স বলতে পারছে না, কিন্তু টা শিখেছে। হুম, সেটাও হতে পারে। এর কিন্তু অর্থ ওটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে না। তবে একবারে যে ভুল সেটাও বলা যাবে না। ওই অ্যান্সারটা স্যার একেবারেই আর যে একটা ভুল সেটা বলা যাবে না, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নয়। সুতরাং প্রথম রথীন দেব শর্মা যে উত্তরটা দিয়েছেন ওটা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড হ্যাঁ স্যার। উত্তর। ওটাকে গ্রহণযোগ্যতা বেশি দিতে হবে। হ্যাঁ। স্যার বলছি আর একটা কোশ্চেন আছে যে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, এই ছড়ার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে?
প্রকৃতির ওই বনে কি প্রকৃতির কি একটি পশু পাখি বৈচিত্র্যময়তা পাওয়া এবং যায় বনের একটি হ্যাঁ, দৃশ্য। আর চারপাশের প্রকৃতির জগতের সঙ্গে বৈচিত্র্য? হুম পরিচয় করিয়ে দেবার মানে প্রয়াস পাওয়া যায়। হুম শিশুর যে চারপাশের জগৎ আছে সেটাতেই হুম পরিবেশটা। হুম এবং সেই সঙ্গে মানে হচ্ছে আহ, প্রাণী এবং উদ্ভিদ উভয়ের সমন্বয় রয়েছে এক্ষেত্রে, যেহেতু গাছ হচ্ছে উদ্ভিদ এবং হ্যাঁ, তারপর পাখি স্যার বা সব থেকে বাঘ বড় এগুলো কথা হচ্ছে যেটা প্রাণী। জলেতে কে থাকে, হ্যাঁ ডালেতে কে থাকে, এই যে হুম, একটা ধারণা, হ্যাঁ বাস্তুতন্ত্র ধারণা, হ্যাঁ এটা বাস্তবন্ত ধারণা, ভেরি আছে। গুড, এটা খুব গুড পয়েন্ট, একটা খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, এটা একটা ধারণা শিশুদের মনে আসবে। ঠিক আছে, নেক্সট ডে আমরা ডেমো নেব আপনাদের কাছ থেকে, সহজ পাঠের উপর ডেমো রেডি করে রাখবেন। কোথা স্যার থেকে নেবো আমরা ঠিক নেই। আরো প্রশ্ন আলোচনা করতে চাই, যদি আপনার অনুমতি দিয়ে রাখেন। কবে? আগামী স্যার দিন? 11টা পর্যন্ত করুন না স্যার, 11টা পর্যন্ত করলে হবে। হ্যাঁ, আমরা আরো আজকে আলোচনা করতে চাইছি। সহজ পাঠের প্রথম প্রথমে স্যার ওই প্রথমে কিছু, কথাগুলো বলাই উচিত হয়নি, ওই যা হয়েছে ওই যাতে যেমন ইন্টারভিউ হচ্ছে হোক, আমাদের যে স্যার হ্যাঁ করলেই হল। বেশ, আপনারা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করুন, আমি তা করতে করতে একটু আসছি, 5 কে 10 আসেন? মিনিট। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আমি আছে তাহলে আসুন। বলছি কতগুলো সহজ পাঠের কোশ্চেন, যদি অ্যান্সার কেউ দিতে পারেন বলুন। যে সহজ অবশ্যই পাঠের, ম্যাম বলুন। হ্যাঁ, সহজ পাঠের প্রথম ভাগের শেষে যে বড় কবিতাটি রয়েছে সেটির নাম কি? অঞ্জনা এটাও বড় নদীর হতে তীরে হবে। গঞ্জনী, না সহজভাগ প্রথম ভাগে। হ্যাঁ, প্রথম ভাগের শেষে যে বড় কবিতাটি রয়েছে। ও কতদিন ভাবে ফুল উড়ে যাব হুম। কবে, তাই তো? হ্যাঁ, আমি আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। 2 লাইন বললেও হবে, যে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, এটা বললেও হবে। আচ্ছা, সহজ পাঠের দ্বিতীয় ভাগের শেষে কোন কবিতা রয়েছে? অঞ্জনা নদীর তীরে গঞ্জনী গায়। বাহ। এটা রতিনবাবু ভালো মুখস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, দু লাইন সহজ- বলুন। হ্যাঁ আমি ওইটা, ওই প্রথম লাইনটাই জানি, আর জানি না তারপরেরটা। এই তো, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পুরো মন্দির ওরা খানা মন্দির গঞ্জের খানা বাঁয়ে। গঞ্জের পায়ে, হ্যাঁ হ্যাঁ। ওইটুকুই সহজ ব্যাস। পাঠের প্রথম ভাগে মোট কতগুলি পাঠ আছে? 10টা, প্রথম ভাগে 10টা, সেকেন্ড ভাগে 13টা। বাহ। সহজ পাঠ অনুযায়ী আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? শ্যামা। ভালো বলছেন। শ্যামা। হাট শ্যামা কবিতা শ্যামা। উল্লেখিত যে বক্সিগঞ্জ আছে, সেই বক্সিগঞ্জ জায়গাটি বর্তমানে বাংলাদেশ, কোথায়? জামালপুর। বাংলাদেশে। বাংলাদেশের বাংলাদেশের জামালপুর জেলার জামালপুর। জামালপুরে নওগাঁ জেলার অন্তর্গত। ওই এসআইআর করে পাঠিয়ে দেবে আমাদের ওখানে। হ্যাঁ, জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা। আচ্ছা, বক্সিগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে। না, দশানি, ব্রহ্মপুত্রের পাড়। দশানি একদম। দশানি দশানি। আচ্ছা, সহজ পাঠে কোন কোন বর্ণমালা গরুর গাড়ি চালায়? মতাই ম চালাই গরুমালি। বাহ। প্রভাত বর্ণন কবিতাটি কার লেখা? মদন মোহন মদন মোহন মদন কলকাতা। মোহন কলকাতার। মদন মতো এক। আচ্ছা, প্রভাত বর্ণনার প্রথম কি লাইনটা আছে? কৃষক পাটি বন্ধু। সকালে রাখি হয় না। রাখি পরেরা রাতি পোহাইলো। সকালে প্রাথমিক কুসুম স্কুলের হয়তো তোমার জগৎবাড়ি চলে আসছে, হবে না। সহজ পাঠে উল্লেখিত একটি জঙ্গলের নাম কি? কুম্ভীরা। হ্যাঁ, গম্ভীরা। বাহ। হ্যাঁ হ্যাঁ। সহজ পাঠে বিশম্বর বাবুর বাড়ি কোথায়? এই আমার বাড়ির পাশ। গুপ্তিপাড়ায়। সহজ পাঠে উল্লেখিত 4টি প্রধান শহরের নাম কি? কলকাতা। লাহোর পাকিস্তান, লাহোর, এই লাহোর, পাকিস্তান, কলকাতা, মুম্বাই। কলকাতা, মুম্বাই। হ্যাঁ, আগ্রা, আর দিল্লি, দিল্লি, আগ্রা, কলকাতা, মুম্বাই, 4টি। হ্যাঁ। মুম্বাই সিও। আচ্ছা বলুন, সহজ পাঠে উদ্ভব মন্ডলের কন্যার নাম কি? ভিতর থেকে বলছে নিস্তারিণী। 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 কোন কোন বর্ণমালা বোঝায় হাটে চলে? ক খ গ ঘ। চ ছ না। জ ঝ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন কোন বর্ণমালা আম পারে? একটু আগে যেটা বললেন। ত থ দ ধ। হ্যাঁ। ত থ দ সহজ ধ। সহজ পাঠ অনুযায়ী শক্তিনাথ বাবুর নৌকার নাম কি? রক্ত জবা। ভক্তরামেন রক্তবা। হ্যাঁ, রক্ত জবা। হ্যাঁ। আচ্ছা কোন কোন মূর্ধন্য বানানটা বর্ণমালা বলুন তো। বাদল দিনে? হ্যাঁ, মূর্ধন্য বানানটা।
তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য। মূর্ধন্য বানানো হচ্ছে ময় দীর্ঘ উকার, ময়ে দীর্ঘ ময় দীর্ঘ উকার, ধয়ে মায়ের রেপ জফলা মূর্ধন্যয় জফলা, দন্তন্য জফলা, মতন দন্তনয় জফলা। দন্তন্য জফলা। দন্তান্ন হ্যাঁ। যখন দন্তন্য জফলা, দন্তন্য জফলা। দন্তান্ন যফলা। হ্যাঁ, তাই তো বলি, মূর্ধন্যয় জফলায় তো দেখেছিলাম। কোন কোন বর্ণমালা বাদল দিনে ঘরে ছাতা কিনে নিয়ে যায়? তালব্যস্য মূর্ধন্যস্য তালবেশ্য দন্তস্য। মূর্ধিত দন্তস্য। ভেরি গুড, ভেরি গুড। এবার আমি দুই একটা প্রশ্ন করি আজ। তুমি কি? বেশ, ম্যাডাম করুন না? আচ্ছা স্যার বলুন। বেশ, আপনি যেটা করছেন ওই প্রশ্নটা করুন না। আচ্ছা একটা আছে, ব্যঙ্গমা ব্যঙ্গমী কি স্যার? এক ধরনের পাখি, এটা কাল্পনিক কাল্পনিক না, পাখি। রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলে এমন পাখি। কি বলছেন? আচ্ছা, হ্যালো। হ্যাঁ স্যার বলুন এবার। হ্যাঁ স্যার। আচ্ছা, সহজ পাঠ প্রথম বলুন, ভাগে, স্যার বলুন। হ্যাঁ, সহজ পাঠ প্রথম ভাগে কত ধরনের বাতির কথা উল্লেখ আছে বলুন তো? বাতি, বাতি, হ্যাঁ। লাল বাতি, বাতি বলতে? লাল বাতি, নীল বাতি। ভেরি গুড। লাল বাতি একটা হ্যাঁ আছে, হ্যাঁ, আরেকটা আছে নীল বাতি। আচ্ছা, সহজ পাঠ প্রথম ভাগে রামের বাড়ির পুজোতে রাতে ভোজের আয়োজনে কে কে এসেছিল এবং তারা সঙ্গে কি কি নিয়ে এসেছিল? স্যার, এই যে সন্দেশ, তারপরে বোঁদে স্যার, না 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 এগুলো স্যার। না না, যেগুলো আনা হয়েছিল তার মধ্যে হচ্ছে কলা পাতা, ঘোড়া ঘোড়া জল, শাক, লাউ, ঘোড়া ঘোড়া জল, শাক, আলু, লাউ, কলা, চিনি, আলু, ছানা, কলা, চিনি, বাটা মাছ এবং কই মাছ। ছোলা ভাজা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোরবেলা চোখ রাঙিয়ে কার হাসির কথা বলা হয়েছে? উষা, উষা। ভেরি গুড, উষা। আর বাতি নিয়ে সারা রাত কে জেগেছিল বলুন তো? স্যার, বইটা পড়াই হয়নি। তারাগুলি। তারাগুলি, ভেরি গুড। সারা রাত তারাগুলি জেগেছিল। এখন রাত্রিবেলা পথ ভুল করে জুঁই ফুলের মধ্যে কে কে নেমে এসেছিল? বেল ফুলে, জুঁই ফুলে। কে তা? কারা নেমে এসেছিল? আকাশের মধ্যে থাকা তারাগুলি। ভেরি গুড। তারাগুলো বেল ফুল এবং জুঁই ফুলের মধ্যে নেমে এসেছিল। আচ্ছা, রাত্রিবেলা বনে বনে কারা জেগেছিল এবং তখন বনের পারিপার্শ্বিক পরিস্থিতি আশেপাশের কেমন ছিল? স্যার, বইটা পড়া হয়নি স্যার, তাহলে বইটা পড়ে স্যার জানলে ভালো হতো। হুম, তাহলে পড়ে আসবেন। আগামীকাল এই প্রশ্নগুলো ধরবো, কিছু প্রশ্ন আছে আমার কাছে সহজ পাঠের। আর একটু আচ্ছা। চলুন স্যার, চলুন একটু। হ্যাঁ স্যার, জানে স্যার, জানে, তাদের জিজ্ঞাসা করুন স্যার। আগামীকাল ডেমো হবে সহজ পাঠে, আজকে চলুক একটু। স্যার জিজ্ঞাসা করুন না, কতগুলো পাচ্ছি না, পাচ্ছি। আপনি জিজ্ঞাসা করুন ঠিক না আছে, স্যার। ঠিক আছে, আমি বলে নিচ্ছি তাহলে। যে রাত্রিবেলা বনে কারা কারা জেগেছিল বলুন তো? তারারা। আর শুধু কি তারারা জেগেছিল, আর কেউ জেগেছিল না? বনের মধ্যে থাকা পাখি। ভেরি গুড। তারা এবং পাখি, এরা কিন্তু সারা রাত জেগেছিল। এবং তখন পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন ছিল? তখন চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছিল, আর আকাশের মেঘে মেঘে রং লেগেছিল, আর জলে জলে ঢেউ উঠছিল, আর গাছের ডালে ডালে ফুল ফুটেছিল। এই ছিল পারিপার্শ্বিক পরিস্থিতি। বেশ, নেক্সট আরেকটি। দাদা কত টাকা নিয়ে হাটে গিয়েছিল এবং সেখানে দাদা কি কি কিনেছিল? 4 আনা আটা কেনে। পাতা, আখ আর জাম কিনেছিল নাকি? হ্যাঁ। বেশ। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর বলুন তো। যে সহজ পাঠে উল্লিখিত মতিবিল শুনেছেন? মতিবিল, হ্যাঁ স্যার। এই মতিবিলের দৃশ্যপট একটু বর্ণনা করুন। কি বললেন? মতিবিলের দৃশ্যপট। মতি বিলের মধ্যে হাঁসগুলি কোলাহল ওই করে, সে ভেসে বেড়াচ্ছিল। কবিতাটাই বলতে হবে, কবিতার না, মধ্যেই। ওটা গদ্য আর আকারে বলতে হবে, মাছরাঙা কাজে ঝুপ করে এসে জলে আচ্ছা। মাছ ধরছিল। নদীগুলো বহু দূর জল দেখা যায়, এবং অনেক জলগুলো বড় বড়। এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছিল। হুম, আর কোথাও ধান মানে জলে আধো ডোবা ধান ক্ষেত দেখা যাচ্ছিল, এবং সেখানে রোদ এসে পড়ছিল, এবং ডিঙ্গি বেয়ে চাষিরা ধান কেটে তারা বাড়ি ফিরছিল। রাখালের ছেলে গরু নিয়ে
তারা ঘরে ফিরছিল এবং আহ, জেলেরা মাছ ধরছিল গরু নিয়ে না মোষ নিয়ে? মোষ নিয়ে। মোষ নিয়ে। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন যদি ক্রস কোশ্চেন করা হয় যে যে চাষিরা ধান কেটে বাড়ি ফিরছিলেন, তারা যে গানটি গাইছিলেন সেই গানটি কি গান গাইছিলেন? সারি গান, সারি সারি গান। গান। সারি গান। সারি সারি গান। গান কোথায় দেখা যায়? সারি গান কি, এটা যদি ধরে? সারি গান হচ্ছে এমন একটি গান যে যারা কর্মজীবী মানুষেরা তাদের কষ্টটাকে লাঘব করার জন্য যে গানটা গায় সেটাই সারি গান। এটা নৌকো চালানোর সময়, ছাদ পেটানোর সময় এই- গান হুম, ভেরি কল গুড। বসানোর সময় সারি গান গাই স্যার। এটাও গাই, ঠিক। কল আচ্ছা, তো সারি রাখালের গান আর ভাদু গানের মধ্যে পার্থক্য? ক্লাস করে আছে। সারি গান শ্রমজীবী মানুষের গান, আর ভাদু গান তো ভাদ্র মাসে যেটা গাওয়া হয় ভাদু পুজোর সময়, সেটা তো ভাদ্র গান। এই ভাদু ভাদু গান গানটা একটা হচ্ছে লোকশিল্পী। লোকশিল্পী, হ্যাঁ। হুম। আচ্ছা, সহজ পাঠে এটা একটি দিকটা পাখির class উল্লেখ করে আছে, আছে। সেই পাখিটি কি বলুন তো? বিশেষ পাখি একটি। শালিক। শালিক। আর বউ কথা কও, না, স্যার ময়না, না ময়না নেই, বউ ময়না কথা আমাদের কও স্যার। টিয়া পাখির উল্লেখ আছে একটা। সেই টিয়া পাখিটি কি গান গাইছিল? একজন বলুন দেখি। সহজ পাঠে শালিকও আছে স্যার। তিনটে হুম? শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। না, শালিক তো আছে, মানে আরেকটি বিশেষ পাখি আছে যেটা হচ্ছে টিয়া পাখি, এবং টিয়া পাখি একটি গান গাইছিল, সেই গানটি ধরতেও পারে, কারণ জানা আছে। বউ কথা বল। রাম কথা হরি হয়। রাম হরি এরকম রাম কিছু হরি, একটা হ্যাঁ, নাম। রাম রাম হরি রাম হরি। হরি হরি, রাম 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 হরি হরি হরি। হরি। এটা খুব ভাইরাল প্রশ্ন, একটা আসতেও পারে। আচ্ছা, এই টিয়াটি কে পুষেছিলেন? নীলু। নীলু। নীল, ভেরি গুড। বেশ। হরি মুদির দোকানে কি কি পাওয়া যায় একজন বলুন তো কেউ? চাল, ডাল, তেল, চাল ডাল নুন তেল সুপারি খয়ের আর খয়ের সুপারি। সুপারি। হয়। আঙিনাতে কানা এবং বলাই, এই ছেলে দুটি কি করছিল? রাশি করে সরিষা কলায়, তার মানে কি? রাশি করা মানে কি? মানে সরিষা কলায় মেলেছিল মানে নাকি? গুছিয়ে গুছিয়ে রাখছিল আর কি। সাজিয়ে রাখছিল বা গুছিয়ে রাখছিল। ভেরি গুড। এখন যদি একটা ধরুন ঘরের পাঁচিলে কারা ঘুঁটে দিচ্ছিল বলুন তো? বড় বউ, মেজ বউ। বড় বউ মেজো বউ। না, বড় বউ এবং ছোট বউ, এই দুজন বউ মিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ছোট বউ ছোট বউ। মেজ বউ নয় কিন্তু, এখানে কনফিউজ করে দেবো আপনাদেরকে। হ্যাঁ, কনফিউশন দূর করতে হবে, কনফিউজড হয়ে গেলে হবে না। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করে যে ঘরের পাঁচিলে যে ঘুঁটে দিচ্ছিল, এই ঘুঁটেকে প্রাথমিক শিশুদের শিক্ষাদানের জন্য টিএলএম হিসাবে আপনি কিভাবে ব্যবহার করবেন? ছোট বউ। স্যার ঘুঁটেটাকে বৃত্ত হিসেবে দেখানো যেতে পারে যদি পারফেক্ট ঘুঁটে হয়। আর এই প্রচলিত অপ্রচলিত শক্তি যেটা আছে ওইখান থেকে দেখানো যাবে না? যে যেমন কয়লা যেমন ধরুন আগুন জ্বালিয়ে ধরে, ঘুঁটো তেমন এর মধ্যে না, একটা আমি বলছি এনার্জি বা শক্তি আছে। টিএলএম হিসাবে আপনি ব্যবহার করবেন কিছু একটা শেখানোর জন্য ঘুঁটো কোনো দিয়ে। কিছুর ওয়েট মাপার জন্য বা এইসবের জন্য হ্যাঁ, ব্যবহার আপনি করা যেতে পারে। দাঁড়িপাল্লা তৈরি করতে পারেন ঘুঁটো দিয়ে, দুটো হ্যাঁ ঘুঁটোকে নিয়ে দড়ি বেঁধে, হ্যাঁ এবং সেটাতে আপনি শূন্যের শেখাতে ধারণা। পারেন ওজন। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। এবার সহজ পাঠে কবিগুরু যে ছোট নদীর কথা বলেছেন, সেই ছোট নদীটি আসলে কোন নদী বলে মনে খোয়াই হয়? নদী। উপায় না। নাগর নাগর নদী, নাগর মতান্তরে খোয়াই নদীও আছে। হুম। খোয়াই নদী হবে না, ওটা স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের স্যার পৈতৃক ভিটে নড়গাঁওয়ের স্যার নাগর নদী। হুম। এবার এখানে উত্তরটা উপায়। হচ্ছে যে নির্দিষ্টভাবে কিন্তু তিনি কোনো নদীর কথা বলেননি, আপনারা যদি পড়েন তো। কিন্তু এখানে অবিভক্ত বাংলার ছোট ছোট নদী এবং বিলের কথাকে ধরে নেওয়া যেতে পারে, বা অনেকেই ছোট নদী বলতে খোয়াই নদীকেই মানে বোঝানো হয়েছে বলে মনে করেন। এভাবে উত্তরটা কিন্তু দেবেন। স্যার খোয়াই খোয়াই নদী নদীটা কি কোপাই নদী? না, কোপাই না, নদী দুটো আলাদা। আলাদা। কোপাই নদী আলাদা। স্যার আমি আমাদের বিদ্যাসাগরে স্যার ইয়েতে গিয়েছিলাম মক ইন্টারভিউতে, তো আমি বলেছিলাম যে কোপাই নদী, তো স্যার বলেছিলেন যে না ওটা কোপাই নদী নয়, ওটা কোপাই কোপাই নদী তো নদী তো নয়। হবে না। কোপাই নদী নয়, নাগর ওটা নদী। খোয়াই নদী বা মতান্তরে নাগর নদী, এই দুটো এইটাই এরকম ভাবে বলতে। নাগর নদীটাই স্যার বলেছেন বলবেন, কারণ উনি বলেও দিলেন যে ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ওই নড়গাঁও, ওই নড়গাঁওয়ে গিয়ে তখন তিনি ওই নাগর নদীর পাশে বসে ওই ইয়েটা লিখেছিলেন। আচ্ছা, ঠিক আছে, সেটা তাই আপনারা আমি বলতে পারেন। আচ্ছা, সহজ পাঠে বলুন তো, ধু ধু মাঠের দৃশ্যটি একটু ব্যাখ্যা করুন দেখি, কেমন ছিল ধু ধু মাঠের দৃশ্য? প্রথম ভাগে সহজ পাঠ। ধুধু মাঠ। হুম। সহজ করে বই তো নেই স্যার আমাদের কাছে। বই নিয়ে ওটাই তো মেন, ওই দুটো ভালোভাবে পড়তে হবে তো, পুরোনো বই ব্যবস্থা করে।
স্যার বই নিতে স্যার গিয়েছি। হাওয়া বইছিল আর হুম ধুলো উঠছিল এইটুকু হুম জানি। হুম মাঠের মধ্যে হু হু করে হাওয়া বইছিল, হাওয়ার সঙ্গে আর সঙ্গে মাঠ জুড়ে ধুলো বইছিল। ঘুঘু পাখির কথা বলা হয়েছে। ঘুঘু পাখি ঘু ঘু করে ডাকছিল, আর চুনি মালি কুয়ো থেকে জল তুলছিল। জল এটাই ছিল। তুলছিল, হ্যাঁ। এখন একটা হ্যাঁ কথা রয়েছে দেখবেন, বর্ষার উৎসবে মেতে ওঠে পাড়া, এরকম একটা জেগে আছে। জেগে ওঠে পাড়া। হ্যাঁ, যাই হোক, তো বর্ষার উৎসব বলতে কবিগুরু এখানে কি বুঝিয়েছেন? স্যার এখানে বর্ষার সময় বৃষ্টি পড়ে নদীতে প্রচন্ড জল হয় এবং সেই জলের যে কলতান, সেই জলের যে কলকল যে কোলাহলে জলগুলো মানে বয়ে চলেছে, সেই হুম সেই আওয়াজটার কথা তিনি বলেছেন, যে চারিপাশে ওই চারিদিকে জলের মানে প্রবাহিত হওয়া জলের যে আওয়াজটা, সেটাই এখানে বর্ষার হুম উৎসবে কথা বলা হয়েছে। তাছাড়া সেই সঙ্গে ছেলেরা বৃষ্টিতে ভিজে ছেলেরা ফুটবল ফুটবল খেলছিল। খেলার হুম হ্যাঁ। এইগুলো সবগুলোকে মিলে বর্ষার উৎসব বোঝানো হয়েছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের আলোচনার, যে সহজপাঠ প্রথম ভাগে শরৎকালের যে অপূর্ব বর্ণনা কবি করেছেন সেটি সংক্ষেপে একটু বলুন। এটা যদি আপনাকে বলতে বলে তাহলে আপনি কি বলবেন? শরৎকালের বর্ণনা। সে শরতে হিমের পরশ দেখা যায়। হুম আর সকালবেলায় ঘাসের আগায় শিশিরের আরো রেখা দেখা শিশিরে যায়। দেখা ধরে, আমলকি পাতাগুলো আমলকি মানে খসে পাতা খসে পড়ে। খসানোর জন্য তাদের বুকটা দুরু দুরু করে। আর শিউলি গাছের ডালে ডালে ফুল ফুলের কুড়ি দিয়ে ভরে ওঠে। কুড়ি ফুটে এলো, হ্যাঁ। হুম মালতী তখন লতার মালতী এইসব হুম ফুলের শরৎকালে ফুল আকাশে বাসা। পেঁজা তুলোর মতো সাদা মেঘ পেঁজা দেখা তুলোর যায়। মতো হ্যাঁ সাদা মেঘ ভেসে ভেসে যায়। দিঘির বেড়ায়। জল টলমল করে, চারিদিকে ধান ধান ক্ষেত ক্ষেত দেখা দেখা যায়, যায়। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর পুজো, দুর্গাপুজো। হ্যাঁ হুম পুজোর চারদিকে পুজোর ঠিক। আবহাওয়াতে পুজোর হাওয়া ছুটে বেড়ায়। হুম লাস্ট তো কোশ্চেন, তাহলে এগুলো তো আরেকটা কোশ্চেন করে বলতে নিচ্ছি। এরকম একটা কিছু প্রশ্ন করেছিল হুম যে আমলকির বুক কেন দুরু দুরু করে, এরকম একটা কিছু শুনেছিলাম আমি। কারণ আমলকির পাতাগুলো শরৎকালে কি হচ্ছে, পাতা পড়ছে, অর্থাৎ পাতাগুলো তার হারিয়ে যাচ্ছে, সেই ভয়ে তার বুকটা দুরু দুরু করছে। এটা হতে পারে। হ্যাঁ স্যার, এটা কোশ্চেন হয়েছিল স্যার। হুম এটা কিন্তু ভালো পয়েন্ট ধরেছেন মানে। হুম নেক্সট। যে সে তো পাঠগুলো এতদিন লালন পালন করেছে, কিন্তু হুম ওটা হঠাৎ করে খসে যাবে, তার জন্য সে ভয়েই দুরু দুরু করছিল হুম বুকটা। ভয় আশঙ্কা একটা। হুম হুম। যাই হোক, তো আরেকটি কোশ্চেন, আজকে 11টা বেজে গেছে, এটাই লাস্ট কোশ্চেন। যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, কবিগুরু এখানে সোনার আলোয় বলতে কি বুঝিয়েছেন? এখানে বর্ষার পর যে শরতের যে আলোটা, সেটা সোনার মতোই যেমন চারদিকে ঝিকঝিক করে। যে তো করে, হ্যাঁ। এবং আমাদের এই শরৎকালে প্রধান উৎসব দুর্গোৎসব হয়, তাহলে এটাই বলেছেন যে পুজোর যে ছুটি, অর্থাৎ পুজোর সময় ছুটি থাকে, সেটা মানে আলোটাকে উপভোগ করে মানুষ। সেই হুম উষ্ণ উম, এতদিন বর্ষার পরে যে প্রথম যে আলোটা গায়ে লাগলে আমারও একটা উষ্ণ অনুভব হয়, এটাই হুম বলেছেন। এটা একটু অন্য, আরেকটু সাজিয়ে বলা যেতে পারে, আপনি ভালোই বলেছেন। তো দেখুন আমি একটু পড়ে শোনাচ্ছি, যে সোনার আলো বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে শরৎকালের নির্মল আকাশে যখন সূর্য ওঠে তখন তার অপূর্ব আভা ও কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চারিদিকে হেডফোন। উজ্জ্বল ও আলোকিত করে। তাই সূর্যের এই আভাময় কিরণকে কবি সোনার আলো বলেছেন। ঠিক আছে, বেশ, তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হচ্ছে। নেক্সট ডে আমরা ঠিক আছে। ডেমো দেখবো সহজ পাঠের উপর, আপনারা রেডি করে রাখবেন, মানে হ্যাঁ, আগামীকাল। আমরা এই বাকি যারা আছে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি। বাকি যারা আছে তাদের নিয়ে হ্যাঁ আজকে আর এই 1 ঘন্টার উপর হয়ে হ্যাঁ, গেল তো। আপনাকে করতে চান ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাডাম কেউ আছেন না, প্রতিম বাবু? হ্যাঁ হ্যাঁ, আলোচনা করুন। বেশ, ঠিক হ্যাঁ আছে, আপনারা করলে বলুন। হয়। আপনি স্যার যেতে পারেন, অসুবিধা নাই, মানে আপনি কাজ আপনার লেফট করলে হবে না? যদি কিছু থাকে। লেফট করলে কি কেটে যাবে পুরোটা সবারই? সেলিনা ম্যাডাম কোথায়? উনি আলোচনা করছিল সহজ পাঠের প্রশ্নগুলো। হ্যাঁ এই যে আমি আছি ভাই, সকালে বাচ্চারা স্কুল আছে। উম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বেশ, 11টা হয়ে ঠিক গেছে, আছে। ঠিক আছে। তাহলে আগামীকাল আচ্ছা আপনারা ঠিক আছে। ডেমো দেবেন তো সহজ পাঠের উপর নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। আগের পরের দিন ডেমো নিন। তাহলে আগামীকাল টাইম 9টা থেকে তো না 10টা? হ্যাঁ, করলে ডেমো স্যার নিন আর সঙ্গে একটা দুটো করে ক্রস কোশ্চেন বা সহজ পাঠ থেকে কোশ্চেন করুন। বেশ। আর ব্যাখ্যামূলক এইগুলো আমি আজকে পাঠিয়ে দিচ্ছি লিংক গ্রুপে, আপনারা যারা দেখেন একটু দেখে নেবেন দুটোর ব্যাখ্যা। হ্যাঁ, আর স্যার ওই ভার্বের ওই এটা দিয়ে দেবেন।
ওগুলো সবগুলো ভার্ব একসঙ্গে অ্যাডভার্ব দেবো, হোক আরো verb। অনেক আছে ইংলিশে হ্যাঁ মেট্রিক হ্যাঁ হ্যাঁ বা ঠিক বাংলার আছে কিছু স্যার। কঠিন বানান রয়েছে যেগুলো একসঙ্গে আমি তৈরি করে দিয়ে দেবো। হ্যাঁ, স্পেশাল গিফট দিয়ে ঠিক দেবো। হ্যাঁ, আছে ইংলিশে যেগুলো বানানগুলো যেগুলো মানে পরীক্ষায় ধরতে পারে এরকম কিছু বানান দিলে ভালো হয়। কি ইংলিশ? হ্যাঁ, বাংলা ইংলিশ স্যার হ্যাঁ, দুটোই। ইংলিশ বেঙ্গলি দুটোই আছে আমার কাছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ একটু দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, দেবো তো, আমি এটা স্পেশাল গিফট আকারে দেবো আপনাদের, পিডিএফ তৈরি করে আলাদা আলাদাভাবে। দেখছি, আমি সময় পাচ্ছি আচ্ছা। না, ঠিক দেখছি। আছে। হুম, বেশ ঠিক আছে, গুড নাইট।